এটিএন নিউজ দেখছেন, হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। আজকে আমরা কথা বলবো সড়ক দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা নিয়ে। কথা বলবো মেজর ডাক্তার খসরুল সামাদের সঙ্গে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। জি ধন্যবাদ। প্রথমে একটু জানতে চাই, আপনি জাতিসংঘ মিশনের শান্তিরক্ষী হিসেবে ছিলেন এবং সেই সাথে আপনি একজন সামরিক অফিসারও। নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আশঙ্কাজনক হারে আসলে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে। ঠিক কি কারণে সড়ক দুর্ঘটনা হঠাৎ করে এত আশঙ্কাজনক হারে গত কয়েক বছরে বেড়ে গেল বলে মনে করছেন? জি ধন্যবাদ। এটা অনেকগুলি উপাদান এখানে একসাথে আছে। আমরা যদি একটা একটা করে ধরে বলি, প্রথমে যিনি গাড়ি চালান, ড্রাইভার, তার পর্যাপ্ত জ্ঞান থাকা দরকার। ধরেন নিয়ন সাইনগুলি, এগুলো তো সিম্বলিক, নিচে কিছু লেখা থাকে না, তার একটা অর্থ আছে। গাড়ি যেটা উনি চালান, সেখানে তার গাড়িটাকে কীভাবে কুলিং হয়, গরম হয়, কিভাবে সামনে পড়লে খুব হার্ড ব্রেক করতে হয়, কখন লম্বা গাড়িতে তখন কি কাজ করতে হয়, এগুলি তার সম্বন্ধে সম্যক জ্ঞান থাকতে হবে। আর একটা বাস্তবতা হলো যে তার নৈতিক চরিত্র একটা বিষয়। আমরা প্রায়ই দেখি বা শুনেছি যে মদ্যপান করে ড্রাইভাররা গাড়ি চালান, এইটা ব্যাপারে তো জিরো টলারেন্স। দুই, উনি গাড়ি চালান, উনি যথেষ্ট বিশ্রাম পান কিনা। আমরা প্রায়ই ঈদের সময় হাইওয়েতে দেখি, ধরা যাক ঢাকা চট্টগ্রাম, গাড়ি উনি চালিয়ে গেলেন, তাকে হয় বাধ্য করলো মালিক পক্ষ অথবা নিজেই উনি আবার বিশ্রাম না নিয়ে, তখন তো হাতে সময় কম, আবার পরবর্তীতে ওনারা খ্যাপ বলেন যে আবার আসলেন, আবার ঢাকা চট্টগ্রাম ঢাকা করে আবার উনি যথেষ্ট বিশ্রাম না নিয়ে আবার উনি চট্টগ্রামের দিকে গেলেন বা আবার ফেরত আসলেন। তো ওনার তো বিশ্রামের প্রয়োজন। বিশ্রাম না হলে মস্তিষ্ক বিশ্রাম হবে না, স্নায়ু বিশ্রাম হবে না, হৃৎপিণ্ড বিশ্রাম হবে না। ফলে মৃত্যুর ঝুঁকি বা অ্যাক্সিডেন্ট করবার ঝুঁকি বা ওনার গাড়িতে গ্রিপ রাখবার যে মনস্তাত্ত্বিক যে বিষয় আছে, এটা প্রশ্নবিদ্ধ হবে এবং উনি অ্যাক্সিডেন্ট করার ইয়েতে পড়ে যাবেন। এবার আসা যাক গাড়ির বিষয়ে। গাড়ি তো এটাকে একটা প্রতিষ্ঠান আছে, আমরা কম বেশি জানি, তার নাম হচ্ছে BRTA। সেখান থেকে ফিটনেস দেওয়া হয়। ফিটনেসটা, ধরেন আমি বিদেশে যাব, তো আমি বিদেশে যাওয়ার জন্য যোগ্য কিনা তার স্ক্রিন করে। কেউ সামরিক বাহিনীতে ভর্তি হবে, তার চিকিৎসা ঠিক আছে কিনা, তার সুস্থ, তার জন্য একটা স্ক্রিন করা হয়, থরো। ব্যাপারটিও তাই। কিন্তু আমরা খুব রাস্তাঘাটে খুব দৃশ্যমান কিছু গাড়ি পাই, তার এক্সস্ট থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে আমার ফিটনেস সম্বন্ধে কোনো জ্ঞান না থাকতে পারে, কিন্তু এটা যে বড় রকম ঝুঁকিপূর্ণ একটা গাড়ি, ভীষণ হেলিকপ্টারের মধ্যে ভটভট ভটভট শব্দ করছে, এগুলো দেখেই তো বোঝা যায় যে কি তার হয় ফিটনেস আমাদের প্রশ্নবিদ্ধ, যে কোনো কারণে ইচ্ছাকৃত হোক বা ত্রুটিযুক্ত কারণে, অথবা অন্য কোনো আন্ডাররাইড বিজনেস আছে কিনা সেটা আমরা বলতে পারবো না। এই ফিটনেসের গাড়িগুলি চলে আসছে। তিন, সড়ক। সড়ক তো আসলে একটা নিশ্ছিদ্র সড়ক হওয়া উচিত ছিল, কোথাও উঁচু কোথাও নিচু হওয়া উচিত না, ভাঙা হওয়া উচিত না। যেখানে যেখানে স্কুল, হাসপাতাল যেগুলিতে আছে সেইগুলিতে স্পিড ব্রেকার থাকবার কথা ছিল, তো সেইগুলি না। আবার আর একটা বিষয় আছে পথচারী। পথচারীকে একটা ন্যূনতম সাধারণ জ্ঞান যে কখন আমার পথ পার হতে হবে, তারপর যদি আমাদের ফ্লাইওভার থাকে সেটা না করে আমরা আরও দেখি যে নিচে দৌড়ে দৌড়ে চালানো হচ্ছে। বিশেষ করে শিশু, আমাদের মা বোন, বৃদ্ধ বয়স যারা, ইনারা যখন রাস্তা পেরোবেন তখন ট্রাফিকের সাহায্য নেওয়া উচিত, সেগুলি না। এই সব কিছু মিলিয়েই এই আমরা বলবো, এবং আইন ভাঙবার প্রতি যে অথবা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। যে সবুজ বাতি জ্বলেছে, তারপর লাল বাতি জ্বললো, কিন্তু কোনো গাড়ি নাই, যে ড্রাইভার আসছে ও তো কোনো গাড়ি নাই, তো আমি চালাই, তার ভেতরে যে একটা অহংবোধ, চালাতে গেলেন সেই সময় উড়ে আর একটা গাড়ি চলে আসলো, তখন একটা হতে পারে। আর একটা বিষয় হচ্ছে টিন এজ, আমরা কিশোর গ্যাং এই সময়কালে একটা ভয়ঙ্কর দেখতে পাচ্ছি। তাদের কাছে বাইক চালানো একটা হিরোইজম। এই প্রশ্নেই আসতাম, বাইক অ্যাক্সিডেন্ট একদম সব থেকে বেশি আমরা লক্ষ্য করি বাইক অ্যাক্সিডেন্ট, এবং এত ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় যে অনেক সময় স্পট ডেথ, এটা সব থেকে বেশি আমরা শুনে থাকি বাইক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। এই ক্ষেত্রে কি বলবেন? জি, আমরা যেখানে ছিলাম যে বাইক অ্যাক্সিডেন্ট দুটো বিষয়, একটা হচ্ছে যে তরুণরা একদম কৈশোর এবং তারুণ্যের মাঝামাঝি, এবং আমি খুব নিশ্চিত যে তাদের সার্টিফিকেট মানে ড্রাইভিং লাইসেন্স এটা নাই। আমি একটু আগে আর একটা জিনিস ছেড়ে এসেছি যে ড্রাইভিং লাইসেন্স একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে এটা দেওয়া হয়, এবং তার পরীক্ষাটা খুবই বড় শক্তিশালী পরীক্ষা হওয়া উচিত। তো আমরা ওই 007 জেমস বন্ডের ছবি দেখেছি যে এ লাইসেন্স টু দ্য কিল। আমি তো তাকে লাইসেন্স টু দ্য কিল দিব না, রাদার এ লাইসেন্স টু হিল দ্য কিল। তাহলে গাড়ির যে BRTA লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স, এইখানে মার্সি দয়া কাউকে আমি দিলাম, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে যে যাকে দেওয়া অর্থ হচ্ছে প্রকারান্তর আমার খুন, আমার পরিবারের মৃত্যুকে ডেকে নিয়ে আসা। সুতরাং এই লাইসেন্স দেওয়ার ব্যাপারে একদম জিরো টলারেন্স থাকতে হবে।
এবার আসেন মোটরসাইকেলের যে বা বাইকের কথা আপনি বলছেন। ঢাকাতে এই বিগত সময়কালে আমরা ব্যাপক মোটরসাইকেলের আমদানি দেখতে পাচ্ছি। এটার পেছনে তারা এরকম যুক্তি দেখাচ্ছেন যে আমাদের আসলে গণবান্ধব পরিবেশ নাই, যেগুলি পরিবহন যেখানে অনেকগুলি লোক ধারণ করা যায় সেগুলি নাই, সময়ের দ্রুততার ব্যাপার আছে ইত্যাদি ইত্যাদি। এইগুলি হয়তো আংশিক সত্য, হয়তো সত্য, কিন্তু কোনো খোঁড়া যুক্তি, কুযুক্তি, অযুক্তি দিয়ে আমি মানুষের মৃত্যুকে তো জাস্টিফাই করতে পারি না। সুতরাং ওই যে দেখেন গাড়িতে আগে একটা কথা লেখা থাকতো যে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। কথাটা ব্যাপক ব্যবহারে হয়তো হালকা হয়ে গেছে, কিন্তু কথাটার মধ্যে একটা ইনার মেসেজ আছে। কথাটা তো সত্যি, কোনো ক্রমে আমার মৃত্যু আমার সময়কে দিয়ে এটা ক্ষতিপূরণ হবে না। সুতরাং এই যে আপনি যে কথাটা বললেন বাইক এবং অন্যান্য যে বিষয়গুলি আলোচনায় আসলো, এই সামগ্রিকভাবেই আমাদের এই কারণগুলি মিলেই রিকশা এবং ব্যাটারি চালিত রিকশা, হ্যাঁ, এটা আর একটা আপনি এই সময়কালীন একটা অত্যন্ত সংবেদনশীল বলেছেন। আপনি যদি দেখে থাকেন যে মোটর চালিত বাইকগুলো খুব শক্ত, তার ব্রেক নাই এবং গ্রিপ রাখা সম্ভব না, বিশেষ করে ঢালু ঢাকার রাস্তা তো এরকম না। তাহলে পারে হঠাৎ করে সামনে আর একটা গাড়ি এসে হাজির হয়, কিন্তু ট্রাফিক মানতে চায় না। এই ট্রাফিক নীতি মানবার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির বিরুদ্ধে উপেক্ষা করা বা দুর্বিনীত আচরণ করা, এটা অনেক ট্রাফিকের, অনেক রিক্সা চালক, অনেক গাড়ি চালকের একটা প্রবণতা আছে, অনেক পথিকেরও প্রবণতা আছে। এই প্রবণতাগুলিও মৃত্যুর ঝুঁকিকে বাড়িয়ে দিচ্ছে। এখন একটু আসতে চাই যে সড়ক দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসাতে বেশিরভাগ সময় যে ভয়াবহ দুর্ঘটনাগুলো ঘটে সেগুলোর জন্য কি প্রাথমিক চিকিৎসা নেওয়া যেতে পারে, এবং যদি খুব গুরুতর না হয় সেগুলোর জন্য আসলে কি চিকিৎসা নেওয়া যেতে পারে? অনেক সময় হাসপাতালটা একটু দূরে হয়, সেক্ষেত্রে রোগী যেন বেঁচে থাকে সেই চিকিৎসাটা আসলে কিভাবে নেওয়া যেতে পারে? জি, আমি সম্ভবত আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। এভাবে না দেখে আমরা ক্লাসিফিকেশনটা এভাবে করলে বোধহয় আরও প্রফেশনাল উত্তর দেওয়া যাবে। একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল, ধরা যাক আপনি যেটা বলছেন একটা বাইকের সাথে উনি গাছের সাথে লাগিয়ে দিলেন, অথবা দুটো বাইক মুখোমুখি হলো, এটাতে অ্যাক্সিডেন্টে আছে দুজন, আর একটা হচ্ছে মাস ক্যাজুয়ালিটি, একটা ভরা বাস আর একটি ভরা বাস, দুটো যদি মুখোমুখি হয় তাহলে একটিতে আছেন অন্তত 50 জন, আর একটিতে আছে 50 জন। এখন দুটোই যদি দূর পাল্লার বাস হয় এবং দূর থেকে আসে, তাহলে আমরা ফিজিক্সের ভাষায় বলি মাস ভেলোসিটি, মানে গতি প্লাস ভর। এই বাসটিতে ভারী ছিল এবং তার গতি ছিল। আর যদি একটা দাঁড়িয়ে থাকতো তাহলে পরে যে ক্যাজুয়ালিটি হবে, তার থেকে দুটো গতি হওয়ার কারণে ক্যাজুয়ালিটি হবে অনেক বেশি। তাতে ক্যাজুয়ালিটির সংখ্যা 100 ছাড়ানোরও ইতিহাস এই বাংলাদেশেই আছে। তাহলে পারে এখন প্রত্যেকটি জীবন, এই 100 জন লোকের একটা বড় রকম চিকিৎসা আসলে যে খুব সহজ, এই কথাটা আমরা বুঝতে পারছি এটা সহজ নয়। তাহলে পারে এই ক্ষেত্রে আমরা কি করতে হবে? এই ক্ষেত্রে আমরা ট্রায়েজ ভাগ করে নিব। এখন ঘটনাটা হচ্ছে যারা এই অ্যাক্সিডেন্টটা কোথায় হয়, ঢাকা শহরে কিন্তু বড় অ্যাক্সিডেন্ট হয়, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়, কারণ এত জ্যাম, গাড়িতে স্পিডেই উঠানো যায় না। সুতরাং ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হওয়ার প্রশ্ন তেমন আসে না, এটা হয় হাইওয়ে। আমরা ধরি যে উদাহরণটা দিচ্ছিলাম ঢাকা চট্টগ্রামেই, তো ওই যে বলেছি দুর্বিনীত ড্রাইভার, হয়তো সে ঘুমায়নি, ওই যে বলেছি যে দুর্বিনীত মালিক তাকে আবার বাধ্য করছে আর একটা ক্যাব নিয়ে আসো, তো দুজন যাওয়ার মুখোমুখি এখানে হলো। তাহলে ধরা যাক ঢাকা কুমিল্লার মাঝামাঝি একটা জায়গাতে অ্যাক্সিডেন্ট হলো, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার পর দুটো গাড়ি দুমড়ে মুচড়ে যাবে, কয়েকবার, আমি সহজ ভাষায় বলি ওদের ভাষায়, পোল্টি খাবে। তাহলে তাতে কি হবে যে ইনস্ট্যান্ট মানুষের রিকভারি করবার আগেই কিছু ওখানেই ওনারা চলে যাবেন, মারা যাবেন। এখন যে বাকি যেটা থাকলো সেটা কি হবে? এইটা ব্যাপক শব্দ দেখে ওই এলাকার লোক এটা দৌড়ে আসবেন, দৌড়ে এসে এই চিকিৎসায় হাত দিবেন, এটাই আমাদের প্রত্যাশিত। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখেছি যে কখনো কখনো ওই গাড়িতেই, ওই মৃত্যুর মুখোমুখি গাড়িতেই চোরজবৃত্তি, ডাকাতি, সোনার অলংকার আছে কিনা, দামি আছে কিনা, মোবাইল ফোন আছে কিনা, এগুলোতে অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন। এটা আমাদের ট্র্যাজেডি, বাট এটা বাস্তবতা আমাকে উপেক্ষা করলে হবে না। এখন জনবান্ধব সরকার আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই অতিরিক্ত আশাবাদ হবে না যদি সাথে সাথে ওনারা যে যেখানে আছেন সেখান থেকে মোবাইলে নিকটজন বা হেল্পলাইন বা এইরকম অনেকগুলি সংস্থা আমাদের জানা আছে, তারা যদি কানেক্ট করে ফেলেন, কিছুটা সবার হাতে এখন স্মার্টফোন থাকে, তারা শুধু তার বাবা মা, তার নিকটজন তাকে করার পরে তখন তারা তো কুল আছেন, তারা এটাকে অ্যাড্রেস করে এই জায়গাটাতে ইন্টারভেনশন করার চেষ্টা করবেন। বাংলাদেশে এত নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরও তো আছে, এবং এই সমস্ত এলাকায় মাস ইভাকুয়েশনের জন্য অনেকগুলি অ্যাম্বুলেন্স পাঠানো, এমনকি হেলিকপ্টার পাঠানোরও উদাহরণ আমাদের আছে। আমি নিশ্চিত যে এরকম কোনো তথ্য বা উপাত্ত যদি সরকারের কানে যায়, এটা তারা করবার চেষ্টা করবেন। এখন প্রায়োরিটি করবার জন্য কি বিষয়? মূলত দুটো ঘটনাটা ঘটে।
মৃত্যুর সাথে। একটা হলো যে অ্যাক্সিডেন্টের করবার, যেমন ধরা যাক আমি আক্রান্ত হয়েছি, আমার হাত ভেঙে গেল, তাহলে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে যদি একটা টার্সিয়ারি হাসপাতালেও আনা হয়, ধরা যাক একটা সিআরপি বড় হাসপাতাল, পঙ্গু হাসপাতাল বা ঢাকা মেডিকেল কলেজ, যেখানে এরকম জটিল রোগের চিকিৎসা হওয়া সম্ভব, সেখান থেকে আনতে তো 2, 3, 4, 5, 7 ঘন্টা সময় লাগতে পারে। এবং আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে, কেউ রাস্তা ছাড়ছে না। আমাদের তো অ্যাম্বুলেন্সের জন্য জরুরি লেন নেই। নেই। এখন যেটা আমি বলতে চাইছিলাম যে কোনো একটা জিনিস অঙ্গ ভেঙে গেছে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে। এখন এই রক্তপাত যদি যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখান থেকে হাসপাতালে চিকিৎসকের কাছে আসবার আগে যদি এই রক্তপাতটা চলে, শুধু রক্তপাতের কারণেই মৃত্যু হবে, তাহলে কি কিচ্ছু করবার নাই? এইটাই সম্ভবত যে এই অনুষ্ঠান থেকে একটা বড় মেসেজ যাবে, কি করবার আছে, কিচ্ছু দরকার নাই। পরনের যে জামাটা আছে, অথবা যদি লুঙ্গি টাইপ অথবা গামছা টাইপ একটা, বললাম কিছু না থাকলে পরনের যে জামাটা, সেটা ছিঁড়ে নিয়ে যে জায়গাটাতে কেটে গেছে তার উপরে যদি খুব শক্ত করে বাঁধ দেওয়া যায়, তাহলে পারে যেখান থেকে অ্যাক্সিডেন্ট সেই পর্যন্ত যাওয়ার জন্য এই সময় রক্তপাতটা বন্ধ হবে, ফলে অনেকটাই ঝুঁকিমুক্ত হবে। এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো, আরও বিস্তারিত জানবো একটা ছোট্ট বিরতির পরে। হ্যাপেনিং পয়েন্টের সময় হলে একটি বিরতি নেন, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কথা বলছিলাম সড়ক দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা নিয়ে, কথা বলছিলাম মেজর ডাক্তার খসরু আমাদের সঙ্গে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। বিরতির পূর্বে আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে কোনো স্থান যদি কেটে যায় তার আগ বরাবর একটু শক্ত করে বাঁধন দিলে পরে রক্ত চলাচল, সেখান থেকে রক্তটা কম বেরোবে। এটি ছিল মোটামুটি যাদের হাত ভেঙেছে, পা কেটে গেছে এরকমের চিকিৎসা। গুরুতর যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে, এর থেকেও যদি গুরুতর হয়? এই কথাটা আমি পুরোটা শেষ করতে পারিনি, ওটা আমি আবার ক্লিয়ারিফিকেশন দাবি রাখে। আপনি মোটামুটি সঠিক বলেছেন যে কোনো জায়গা যদি ভেঙে যায়, তার তো এখানে ধমনী, আর্টারি, ভেসেলস, রক্তবাহী নালিকা সেগুলি কেটে যাবে বা ছিঁড়ে যাবে। সুতরাং তার উপরে এমনভাবে ভাবতে হবে যে সারা শরীরে রক্ত চলাচল যখন ওখানে আসে, ওখান থেকে পড়ে যাওয়ার যে আশঙ্কাটা ছিল সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য খুব শক্ত করে বাঁধতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। তাতে ব্লিডিং হবে না, রক্তপাতজনিত মৃত্যু, এটা বারবার করে বলছি, এটাই হচ্ছে প্রধানত মৃত্যুর কারণ। আর একটা কারণ ঘটতে পারে, সেটা হলো যে ধরা যাক আবার হাত এমন হয় যে অ্যাক্সিডেন্টে পুরোটা ঝুলে গেছে। এখন ওই অবস্থাতে আমি আবারও বলছি যে 2, 3, 4, 5, 7 ঘন্টাতে যখন আমরা ডাক্তার তখন ওই আঘাতপ্রাপ্ত অংশ খুলে বিচ্ছিন্ন হয়ে যায় পর্যন্ত, কি ভয়ঙ্কর অবস্থা। তাহলে এটা করবার জন্য এটাকে বেঁধে দিতে হবে। আমরা যেরকম সিলিংটা বাঁধতে দেখি হাতে, সাধারণ ধারণাতে এরকম করতে হবে। এখন প্রশ্ন হলো ওখানে আমি সিলিং করার যন্ত্রপাতি কোথায় পাবো? হ্যাঁ পাবো, কিছু না, কিচ্ছু যদি না পাই, গাছ তো অসংখ্য আছে বাংলাদেশে। গাছের একটা ডাল কেটে নিয়ে কোনোভাবে বা ডাল ভেঙে নিয়ে এসে এইভাবে যে এখানে দিয়ে এটাকে এমনভাবে শক্ত করে বেঁধে দিব, এটাকে আমরা বলছি ইমমোবিলাইজ। নর থেকে অনর, তাহলে নড়বে না। ফলে এই যে আবার নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স বা কোনো পরিবহনে, তাতে যে ধাক্কা খাচ্ছিল, হাত এরকম নড়ছিল, এটা নড়া বন্ধ হবে। ফলে হাতটা কেটে ফেলার বা শরীরের অন্য কোনো অংশ কেটে ফেলার কোনো দরকার হবে না। তাহলে এটা হলো ওইখানে একটা মাস ক্যাজুয়ালিটি করা। এবং একটা জিনিস খুবই খেয়াল রাখতে হবে, সেটা হলো যেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, এই সময় পথের ভেতরে তার মাথাতে কোনো আঘাত পেয়েছেন কি না এটা প্রশ্ন করে জেনে না, অথবা সেটা লক্ষণটা দেখা যদি তার জ্ঞান থাকে। আমরা যেটা করি সেটা হচ্ছে তাকে রিঅ্যাসুরেন্স দেওয়ার জন্য তাকে কিছু খাইয়ে দেই, এটা খুব স্বাভাবিক প্রবণতা। কিন্তু যদি কোনো মাথায় আঘাত পেয়ে থাকেন, কোনো ক্রমে কোনো কিছু খাওয়ানো যাবে না। সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এমনকি মৃত্যু ডেকে আনতে পারে। এবং যদি মাথায় আঘাত পায় তাহলে বুঝতে হবে কেন বড় কোনো অসুস্থতার পূর্বাভাস না, কিচ্ছু না। এতে অনেক ফিজিওলজিক্যাল চেঞ্জ হচ্ছে, আমি তাত্ত্বিক আলোচনা আমার মেসেজ ঠিক তাই। আমি বলতে চাচ্ছি খাওয়ানো যাবে না তা না, অবশ্যই খাওয়াতে হবে। এবং খাওয়ানোটা চিকিৎসার শারীরিক এবং মনোদৈহিক দুটোই চিকিৎসা তাকে দেয়। কিন্তু শুধুমাত্র হেড ইনজুরি বলতে যা বোঝায় লেম্যান ভাষাতে, শুধু সেটার যদি কোনো আশঙ্কা থাকে তাহলে আমি দিব না, আমরা কোনো কিছু দিব না, তাতে বমি হয়ে যাবে ইনস্ট্যান্ট। 1, 2 হচ্ছে যে হ্যাঁ খাওয়ানো যেতে পারে পুরো রাস্তার ভেতর অল্প অল্প করে,
এবং পথে নিশ্চয়ই ছোট ছোট হেলথ সেন্টার বা একটা মেডিকেল অফিসার বা একটা ডাক্তার অথবা প্যারামেডিক্স পাওয়া যাবেন। তারা এই সময়কালে এসে যে প্রাথমিক যে চিকিৎসা, যে প্রশ্নটা আপনি করেছিলেন যে খুব ব্যথা হচ্ছে, একটা ব্যথার ইঞ্জেকশন দিলে অন্তত এই যে ব্যথার যে কী যে তীব্র ব্যথা হয়, যার ওই রকম দুর্ঘটনা হয়েছে জীবনে, উনি জানেন এই ব্যথার দাহনটা কতটুকু। এই ব্যথার কারণে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, কিন্তু তাহলে এই ব্যথা কমানোর ওষুধগুলি ওনাদের জানা আছে, এই ব্যথা কমানোর ওষুধগুলি দেওয়া হবে। আর যদি আমরা সৌভাগ্যবান হয়ে যাই, যদি আমরা অ্যাম্বুলেন্সই তৈরি করতে পারি, অ্যাম্বুলেন্স তো সেলফ ফিটেড একটা অর্গানাইজেশন, তার ভেতরে ব্যথা কমানোর ওষুধ আছে। এবং যদি অক্সিজেন লাগার মতো কোনো ধরনের এখানে লাংসে এমন হলো যে শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে, তাহলে সে অক্সিজেন নেওয়ার যদি প্রশ্নটি আসে, সেখানে ওটা ফিটেড করা আছে। দুটো জিনিস আমি রিকমেন্ডেশন করি যেটা আমাদের হাতে আছে। আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে হার্ট অ্যাটাকে মানুষ রাস্তাতে মরে পড়ে যাচ্ছে, পথচারীরা বা কিছু সদিচ্ছা থাকলেও কিছু করতে পারে না। এর কিন্তু চিকিৎসা সেটা হচ্ছে সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। আমরা মুভিতে দেখি এই দুটো হাত দিয়ে বুকের পরে চাপ দেওয়া, বুকের নিচে দুটো অর্গান থাকে, একটা হচ্ছে মূলত হার্ট আর হচ্ছে লাং, হৃৎপিণ্ড ফুসফুস। মানুষের জীবন চালিকার কিন্তু এটাই মূল কথা। তাহলে হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল মৃত্যু, ফুসফুস বন্ধ হয়ে গেল মৃত্যু, কিচ্ছু না, এখানে কোনো যন্ত্রপাতি লাগে না। সেই জন্য আমি রিকমেন্ড করি এটা ট্রেনিং দেওয়া হোক। ট্রেনিং কিন্তু কোনো অর্থের সাথে সম্পর্কিত না, এবং কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে সেনাবাহিনীর কাছে যায় বা পুলিশের কাছে যায় বা কোনো প্যারা মিলিশিয়ার কাছে যায়, অথবা রোভার, গার্লস গাইড, স্কাউট, যেটা স্কুলে স্কুলে শেখানো হয়, অথবা স্কুলে যদি আমরা যে নিজেরাই স্বতঃস্ফূর্ত শিখি এবং গ্রামবাসীরা শিখে রাখেন, তাহলে পারে এটা প্রকারান্তরে তার নিকটজনই হয়তো কোনদিন অ্যাক্সিডেন্টের মুখোমুখি হবেন, সেদিন তিনি বাঁচতে পারবেন। আর হচ্ছে যে বড় বড় বাসগুলিতে অন্তত ফার্স্ট এইড টাইপের একটা জিনিস ছিঁড়ে গেল, সেখানে অন্তত লিকোপ্লাস লাগানো, এটা তো বুঝতে গেলে ডাক্তারি লাগে না, তাই না? একটু ছোটোখাটো ব্যথা হচ্ছে, উনি একটা প্যারাসিটামল খেলেন, একটা স্যাভলন ক্রিম জাতীয় বা অ্যান্টিসেপ্টিক কিছু লাগিয়ে দিলেন, এটা তো ডাক্তারি লাগে না। তাহলে পরে আমি রিকমেন্ড করি যে দীর্ঘমেয়াদী গাড়িগুলিতে এরকম ফার্স্ট এইড একটা বক্স লাগানো দরকার। আর বিশেষ করে ড্রাইভার এবং হেল্পার বা গাড়ি চালানোর সাথে যারা অ্যাসোসিয়েটস, তাদেরকে এই জাতীয় রেস্কিউ ইভাকুয়েশনের প্রায়োরিটি, অন্তত এগুলোর সঙ্গে ফান্ডামেন্টাল নলেজ, আমি পিএইচডি করতে বলছি না, যদি ধারণা থাকে, তাহলে পারে এই মৃত্যুর ঝুঁকিকে অন্তত আশঙ্কাজনক থেকে একটা সহনীয় মাত্রায় আনা সম্ভব বলে আমার আশাবাদ। জানলাম প্রাথমিক চিকিৎসা সম্পর্কে। এবার একটু জানতে চাই যে প্রাথমিক চিকিৎসা নিয়ে বা দীর্ঘমেয়াদী চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর অ্যাক্সিডেন্টের যে ট্রমা, সেই ট্রমাটা থেকে বের হওয়ার জন্য আসলে কোনো চিকিৎসা আমাদের দেশে রয়েছে কিনা রোগীর জন্য? জি, আমার মনে হয় মাঝখানে আরেকটু কথা খুবই প্রাসঙ্গিক, সেটা বললে এটা ক্লিয়ার হয়। হাসপাতালে ভর্তি হয়ে গেল, আমি ধরে নিলাম ওনার যান বেঁচে গেল, জীবনটা বেঁচে গেল। এইগুলি সাধারণত যে প্রতিষ্ঠানটা গুরুত্বপূর্ণ দুটো, একটা হচ্ছে সিআরপি রিহ্যাবিলিটেশন সেন্টার, আর একটা হচ্ছে পঙ্গু হাসপাতাল। ধরেন আমাদের যে গণ অভ্যুত্থানটা হলো, সেখানেও কিন্তু এরকম দীর্ঘমেয়াদী দেখেছি আমাদের হাত কাটা গেছে এই ফ্যাসিবাদী আক্রমণের কারণে, বা শরীরে খুব অঙ্গ কাটা গেছে, এখনও তারা চিকিৎসাধীন আছেন। তখন যে বিষয়টা হয়, হাত যদি কাটা যায়, তাহলে পরে উনি এই কাটা হাত নিয়ে আপনি যতই তাকে মনস্তাত্ত্বিক কথা বলিয়েন না কেন, ওই কাটা হাত তো প্রতিদিনই সে সামনে বেরোবে, প্রতিদিনই আমরা দুষ্ট লোকেরা তার বডি শেম করার জন্য তাকে আমরা কাজ করব, তাহলে উনি একটা মনোকষ্টে সার্বক্ষণিক থাকবেন। তাহলে পারে আমরা দীর্ঘমেয়াদী চিন্তা করবো যে আর্টিফিশিয়াল লিমস, এগুলো এখন খুব সহজ একটা বিষয়, মানে সম্ভব। তাহলে এই আর্টিফিশিয়াল লিমস, সেটা হাতে হতে পারে, পায়ে হতে পারে, এগুলি যদি দিয়ে আমরা দীর্ঘমেয়াদী চিকিৎসা করে তাকে আমরা অভ্যস্ত করে তুলব, এবং তার মনস্তাত্ত্বিক তাকে স্বাভাবিক জীবন যেন উনি ফেরত যান, তার অনেকটাই যেন সম্ভব। এবং এর সাথে একটা আয় উপার্জনে জড়িত, হয়তো তিনিই হয়তো এই পরিবার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তাকে তার পূর্ব পেশায় ফেরানোর জন্য যতটুকু সম্ভব যদি আমরা আনতে পারি, তাহলে তার শারীরিক, মনোদৈহিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে তাকে আমরা দীর্ঘমেয়াদী রিহ্যাবিলিটেশন করতে পারবো বলে আমার আশা। যথাযথ প্রচলন কি আমাদের দেশে রয়েছে? পারবেন এই যে আপনি প্রসেসটা বললেন, এটা কি আসলে আমাদের দেশে খুব সহজলভ্য কিনা বা পাওয়া যায় কিনা আসলে? জি, এটা সবগুলি সম্ভব, কিন্তু এটাকে আমাদের বড়ভাবে আমার প্রয়োজন দেখেছিলাম, সেটা হচ্ছে রানা প্লাজার ঘটনা, যদি আপনি মনে করতে পারেন। ওইটা হয়তো সড়ক দুর্ঘটনা ছিল না, কিন্তু মাস ক্যাজুয়ালিটি ছিল, সেটা আমাদের মনে আছে যে রানা প্লাজার ঘটনা, এবং তাকে আমরা রেস্কিউ করেছি এবং অনেকের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। এবং আমি জেনে বলছি যে ওই রকম ঘটনার পর এই যে ঘটনার সিরিজ বললাম, আর্টিফিশিয়াল লিম, তার মনোদৈহিক তার চিকিৎসা, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসা, অনেকের জন্য এটা সম্ভব ছিল। তো সেই অভিজ্ঞতার আলোকে এবার যে ওই বারবার করে উদাহরণটা দিতে চাচ্ছি, গণ অভ্যুত্থান যেটা হলো 36 আগস্টে, সেখানে তো আমাদের আরও বেশি আবেগ জড়িত, সেখানে দায়বদ্ধতা জড়িত, সেখানে এই জন্য এটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য এই এটিএনের পক্ষ থেকে আমার আরও অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। সড়ক দুর্ঘটনা কমে আসবে এবং মানুষ সচেতন হবে নিজ নিজ জায়গা থেকে, সেই আশাবাদ ব্যক্ত করছি। জি, আপনাকেও ধন্যবাদ জানাই।
দর্শক, আজকের পর্বে আমরা কথা বলছিলাম সড়ক দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা নিয়ে কথা বলছিলাম মেজর ডাক্তার খসরোজ সামাদের সঙ্গে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ।